আজ তোমাদের পিএইচপি ক্লাস নাম্বার 4। আজ তোমরা যে বিষয়গুলো শিখবে ক্লাস থেকে সেই বিষয়গুলো হচ্ছে আমরা যেগুলো শেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে পিএইচপি ডেটা টাইপ সম্পর্কে, ডেটা টাইপস এবং পিএইচপি স্ট্রিংস সম্পর্কে, পিএইচপি নাম্বারস, পিএইচপি ম্যাথ, এই সবগুলো থিওরিটিক্যাল বিষয়। আর হচ্ছে আমরা এখানে আর্টিফিশিয়াল ডেটাবেসে কি এটা ইনসার্ট করতে হয়। তোমাদের গত ক্লাসগুলো দেখেছো যে টেম্পোরারি ডেটাগুলোর ভেরিয়েবলে আমরা সংরক্ষণ কি সেভ কিভাবে করতে হয় এটা দেখেছিলাম। হ্যাঁ, আর আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে, আচ্ছা 4বার বের করে দিয়েছে আসিফ আল হাসানকে। এটা হবে, সমস্যা নাই, বারবার ট্রাই করো। হ্যাঁ, মানে এই সব কিছু নিয়ে আমাদের শিখতে হবে। আচ্ছা আমরা দেখছিলাম যেটা, দেখো সেটা হচ্ছে যে এই বিষয়গুলো দেখব। প্রথমে দেখবো হচ্ছে ডেটা টাইপ। দেখো ডেটা টাইপের ক্ষেত্রে এখানে একটু বড় করে দিলে ভালো দেখতে পাবো। তাহলে প্রথমত জানি যে ডেটা টাইপটা কি। ডেটা টাইপস, তো যেমন ডেটা মানে উপাত্ত আর টাইপ মানে হচ্ছে ধরন, ঠিক আছে। তো ডেটার ধরনকে বলা হয় ডেটা টাইপ। আমরা বিভিন্ন ধরনের ডেটা দেখি, তাই না? অগোছালো মানে তথ্যগুলিকে ডাটা বলা হয়। তথ্য ডেটা বিভিন্ন ধরনের হয়ে যায়, তোমরা জানো। যেমন কারো একটা বয়স, এর একটা ডেটা। তোমার বিভিন্ন সাবজেক্ট আছে, বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, সবগুলো সাবজেক্ট আছে। প্রত্যেকটা সাবজেক্টের ভিন্ন ভিন্ন মার্কস, এর একটা ডেটা মনে করো। বা কোনো একটা সম্পর্কে নিউজ, সংবাদের একটা ডেটা। বা তুমি ইয়েস নো বলতেছো, এর একটা ডেটা। কোনো সংখ্যা লিখতেছো, এর একটা ডেটা। কারো নাম লিখতেছো, একটা ডেটা। কোনো বর্ণ লিখে সেই বর্ণটা একটা ডেটা। তো ডেটাগুলো ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। এই ভিন্ন ভিন্ন ডেটাগুলো সংরক্ষণ করার জন্য ভিন্ন ভিন্ন ডেটা টাইপ আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলে দিতে হয় যে কোন ডেটা কোন ভেরিয়েবলে সেভ হবে। তুমি জেনেছো ভেরিয়েবলটা হচ্ছে একটা পাত্রের মতো, ভেরিয়েবলের বাংলা হচ্ছে চলক। যেমন দেখা যাচ্ছে অঙ্ক করার সময় এক্স ওয়াই জেড ধরি, এটা একটা চলক। এখানে তথ্যগুলো আমরা মনে মনে ধরে নিই, যে মনে করি কারো বয়স এক্স বছর, এরকম, ঠিক আছে। এই এক্স ইজিক্যালটা আমরা একটা নির্দিষ্ট সংখ্যা বের করি। তখন এরকম দেখা যাচ্ছে যে এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে চলক হিসেবে ধরতে পারি আমরা, ভেরিয়েবলস বলা হয়। যে কোনো মান থাকতে পারে ভেরিয়েবলসে। তো যে ভেরিয়েবলসে যে মানগুলো থাকবে সে মানটা হতে পারে একটা স্ট্রিং। স্ট্রিং মানে হচ্ছে তোমার, ধরো আমি এবিসিডি বলছি বা এগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে কোনো ওয়ার্ড তৈরি করতেছি, সেন্টেন্স তৈরি করছে, এগুলোকে স্ট্রিং বলা হয়। ইন্টিজার, পূর্ণ সংখ্যা, এর একটা ডেটা, ডেটা টাইপ, ঠিক আছে। তাহলে কোনো দেখা যাচ্ছে যে স্ট্রিং ডেটা যেগুলো রয়েছে, স্ট্রিং ডেটা বলতে বর্ণনামূলক কোনো কিছু বোঝায়, ঠিক আছে। কারো নাম, কোনো কিছু যেগুলো বর্ণ দিয়ে লেখা হয়ে থাকে, ওই ধরনের ডেটাকে সাধারণত স্ট্রিং টাইপ ডেটা বলা হয়। আর সংখ্যাতে যেগুলো লেখা হয়ে থাকে, সংখ্যা দিয়ে অঙ্ক ব্যবহার করে, এবং যেগুলো পূর্ণ সংখ্যা তাহলে ইন্টিজার টাইপ ডেটা বলা হয়, মানে ডেটা টাইপ বলা হয়, ঠিক আছে। আর যেগুলো হচ্ছে দশমিক, সে ফ্লোটিং টাইপ ডেটা বলা হয়। তারপরে বুলিয়ান হচ্ছে যে ইয়েস নো, ঠিক আছে। তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি এসএসসি পাস করেছো, সত্য না মিথ্যা, তুমি বলে ইয়েস, মানে বুলিয়ান ডেটা। অ্যারে হচ্ছে যে এর একজন ভেরিয়েবল, ধরো ডেটা দেখাচ্ছে, এই যে ডেটা কি হয়, এই ডেটা টাইপের মাধ্যমে অনেক ধরনের তথ্যগুলো সংরক্ষিত হয়। এগুলো তোমার দেখিয়ে দেবো নিচে, দেখি এখন মুখে বললে বুঝতে পারবো না। চলো প্রথমে পিএইচপি স্ট্রিং দেখি। পিএইচপি স্ট্রিং ধরনের ডেটাগুলো দেখি। তোমাদের প্রথম অবস্থায় এই ক্লাসগুলো একটু বিরক্ত লাগতে পারে, ঠিক আছে। এই ক্লাসগুলো তোমাদের কিছুই নেই, জাস্ট শুনতে হবে বসে থেকে। এখানে মুখস্থ করার কিছু নেই, প্র্যাকটিক্যালি করার কিছু নেই, ঠিক আছে। এগুলো না জানলে তোমাদের প্র্যাকটিক্যালি যে ইন্টারেস্টিং বিষয়, মানে প্রোগ্রামিংয়ের মেল যে বিষয়টা, ইন্টারেস্টিং বিষয়গুলো, সেখানে গিয়ে মজা পাবো না। এগুলো হচ্ছে বেস, মনে করো এবিসিডি। এই এবিসিডি শিখলে তখন প্রোগ্রামিংয়ে ভালো করতে পারবা। মানে কেউ কম্পিউটার শিখতে আসছে কিন্তু প্রোগ্রামিং শিখে নাই,
অ্যাকচুয়ালি সে প্রকৃতপক্ষে কম্পিউটার মজাই পাবে না। প্রকৃত মজা হচ্ছে প্রোগ্রামিংয়ে এসে, যেখানে তুমি যেটা মনে চাইবে সেটা তৈরি করতে পারবা, সে ধরনের সফটওয়্যার তুমি ডেভেলপ করতে পারবা। এই জন্য প্রথমে প্রোগ্রামিংয়ের সিনট্যাক্সগুলো গঠন প্রকৃতপক্ষে শিখে নিতে হবে। এই প্রোগ্রামিংয়ের সিনট্যাক্স বা গঠন প্রকৃতি শেখার জন্য তোমাকে এগুলো শিখতে হবে। শিখতে হবে তোমাকে ভেরিয়েবল সম্পর্কে, শিখতে হবে স্ট্রিং সম্পর্কে, মানে শিখতে হবে তোমাকে ডেটা টাইপ সম্পর্কে, এই বিষয়গুলো তোমাকে শিখতে হবে। শিখতে হবে ফাংশন সম্পর্কে, হ্যাঁ। তো এগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করতেছি, এগুলো খুব কঠিন জিনিস না, জাস্ট তোমাকে ফলো করতে হবে। দেখবা যে 1 মাসের মধ্যে, এই মাসের মধ্যে দেখবে ইনশাল্লাহ এই সবগুলো বিষয় আলোচনা। যেমন তুমি এই স্টেপগুলো শিখেছিলা, ট্যাগ, অ্যাট্রিবিউট, ভ্যালু, ঠিক আছে, বা দেখা যাচ্ছে প্রপার্টিজ, এইগুলো এর মতোই এগুলো আর কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এগুলো আর কি, ঠিক আছে। তুমি এগুলো শিখলে তখন এগুলো ব্যবহার করে তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পারবা, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তুমি কোনো সফটওয়্যার ডেভেলপ করতে পারবা। এই জন্য গঠন প্রকৃতি জানার জন্য এগুলো জানতে হবে, যে কোনটা ডেটা টাইপ, কোনটা ভেরিয়েবল, কোনটা ফাংশন, হ্যাঁ, আর কোনটার কাজ কি। আমরা প্রথম দেখবো স্ট্রিং ধরনের ডেটা। দেখো, a string is a sequence of characters like hello world। বলতেছি কতগুলো ক্যারেক্টার, ক্যারেক্টার মানে কিন্তু বর্ণ, এখানে চরিত্র না, আমরা লেটার্স বলি, একটা লেটারকে বলা হয় ক্যারেক্টার। এখানে হ্যালো ওয়ার্ল্ড আছে, এখান থেকে কতগুলো ক্যারেক্টার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা ক্যারেক্টার আছে হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে। তাহলে এই 10টা ক্যারেক্টার মিলে কি হয়েছে, দেখাচ্ছে যে একটা স্ট্রিং তৈরি হয়েছে। এই ক্যারেক্টারগুলো মিলে একটা স্ট্রিং, মানে একটা বাক্যের মতো বলতে পারো। তাহলে স্ট্রিং টাইপ ডেটা মানে হচ্ছে তোমার যেন অনেকগুলো ক্যারেক্টার মিলে তৈরি হয়, ঠিক আছে, যে সেন্টেন্স, বাক্য অথবা দেখাচ্ছে কোনো ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোকে দেখাচ্ছে বলা হয় স্ট্রিং বলা হয়। বুঝতে পারলা কি? তো মনে থাকতে হবে, এখানে তুমি পরবর্তী যে অপশনগুলো আসবে, কোনো স্ট্রিং কোনটা, তোমরা এ বি সি ডি ক খ, ঠিক আছে, যে কোনো ভাষায় যেগুলো লেখো, কোনো বর্ণ দিয়ে কোন ওয়ার্ড তৈরি কর, সেটা হচ্ছে স্ট্রিং। ওকে, যেমন আমরা আগে তোমার দেখিয়েছি যে এই যেখানে লিখলাম যে এখানে লেখা আছে যে x ইজ ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড, y ইজ ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, আর ইকো x ইকো y। এখন কোনটা কোন ধরনের ডেটা তুমি বুঝবা কিভাবে, এটা পরীক্ষা করার সিস্টেমগুলো আছে, তুমি দেখিয়ে দিব, নিচের দিকে দেখো। তাহলে আমরা বুঝলাম যে এরকম কোন বাক্য, কোন ওয়ার্ড, ঠিক আছে, যেগুলো বর্ণ দ্বারা গঠিত হয়, এগুলোকে স্ট্রিং বলা হয়ে থাকে। যেমন হ্যালো ওয়ার্ল্ড একটা স্ট্রিং, ঠিক আছে, হ্যালো একটা স্ট্রিং, ওয়ার্ল্ড একটা স্ট্রিং। তাহলে এখানে এটা। আর পিস ইন্টিজার, ইন্টিজারটা কোনটা, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, সেটা হতে পারে, দেখো যে অ্যান ইন্টিজার ডেটা টাইপ ইজ এ নন ডেসিমাল নাম্বার, ঠিক আছে, ডেটা টাইপ ইজ এ নন ডেসিমাল নাম্বার বিটুইন, এই এই যে একটা সংখ্যা এখানে দেওয়া আছে, দেখো মাইনাস, এই মাইনাস থেকে এই এই পর্যন্ত, এই সবগুলোকে বলা হয় ইন্টিজার ধরনের ডেটা টাইপ, ঠিক আছে। এই সবগুলো সংখ্যা ইন্টিজার ধরনের ডেটা টাইপের মধ্যে পড়বে। আচ্ছা, ইন্টিজার জন্য একটা অ্যাটলিস্ট একটা ডিজিট হতে হবে, ঠিক আছে, অথবা ইন্টিজার কমপক্ষে, ইন্টিজার মাস্ট নট হ্যাভ এ ডেসিমাল পয়েন্ট, মানে কোনো পয়েন্ট থাকা যাবে না, ঠিক আছে, দশমিক থাকা যাবে না। আমাদের মধ্যে দেখলে কি 25.25 লিখতেছি, সেম 5.79 এরকম লিখতেছি, এর দশমিক থাকা যাবে না, তাহলে এটা এই ধরনের টাইপ হবে, ইন্টিজার হবে না। আর ইন্টিজার কি দেখতে পারে, পজিটিভ বা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে। যেমন আমরা এখানে দেখলাম নেগেটিভ, মাইনাস চিহ্ন আছে, প্লাসও আছে, ঠিক আছে। এবং ইন্টিজার কি হতে পারে, ডেসিমাল হতে পারে। তোমার যেন অনেক ধরনের সংখ্যা পদ্ধতি আছে, যেটা আমরা বাস্তব জীবনে ব্যবহার করি, যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু কোন সিস্টেমে, এই যে তোমার ডেসিমাল সিস্টেমে। বাট অন্যান্য সিস্টেম কিন্তু আরও আছে সংখ্যা পদ্ধতি, যেমন হেক্সাডেসিমাল, আমার যেমন 0 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা অঙ্ক নিয়ে আমাদের ডেসিমাল দশমিক সংখ্যা গঠিত। আমরা যত সংখ্যা লিখি আমরা কিন্তু এই সিস্টেমে লিখি, এই 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা নিয়ে আমরা কিন্তু সবগুলো লিখি, হিসাব নিকাশ বাস্তব জীবনে সব কিছু করি 10টা সংখ্যা দ্বারা। তো এই ইন্টিজার কিন্তু এগুলো হতে পারে, দশমিক সংখ্যা হতে পারে, যেগুলো বাস্তব জীবনে ব্যবহার করি না, এই সংখ্যা পদ্ধতিগুলো। হেক্সাডেসিমাল ব্যবহার করি না, যার বেস হচ্ছে 9, অক্টালের ক্ষেত্রে বেস 8, বাইনারির ক্ষেত্রে 0 এবং 1, বাইনারির ক্ষেত্রে 0 এবং 1, হ্যাঁ। তো এই সংখ্যা পদ্ধতিগুলো কম্পিউটার ব্যবহার করে। আর
এই সংখ্যা পদ্ধতিগুলোর ক্ষেত্রেও ইন্টিজার হতে পারে, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আমরা যদি টেস্ট করতে চাই যে কোনটা কোন ধরনের মানে ডেটা টাইপ, তাহলে একটা আমাদের পদ্ধতি আছে। চলো আমরা ডিরেক্টলি চলে যাই, আমাদের প্র্যাকটিক্যালি দেখি, যেমন টেস্ট করে দেখি যেটা শো করে কিনা। ঠিক আছে, আচ্ছা এখানে আমার ব্রাউজার অন করে আছে, সমস্যা নেই, আমরা ডিরেক্টলি চলো কোড লিখি। তোমাদের এখানে তেমন কিছু, জাস্ট মনোযোগ সহকারে দেখবা তাহলেই হবে। একটা থিওরি ক্লাসের মতো, কারণ এই বিষয়গুলো না চলে তো ডিরেক্টলি প্র্যাকটিক্যালে চলে যাই, যেটা খুব ইন্টারেস্টিং পার্ট। হ্যাঁ, তাহলে তোমরা মজা পাবা না, বুঝতে পারবে না, কিন্তু একটু মনোযোগ সহকারে শুনলে, যদি শুনো ক্লাস, যদি শুনো বাসায় প্র্যাকটিস করার দরকার নাই, এগুলো পারলে পড়বা এখানে, ঠিক আছে, বাসায় তাহলে বেশ ভালো হবে। কিন্তু দেখা যাচ্ছে যে জাস্ট দেখবা, দেখবা যেগুলো প্র্যাকটিস করতে ছিল এগুলো তোমরা প্র্যাকটিস করবা, দ্যাটস এনাফ। এইচডক্সে গেলাম, এখানে আমাদের প্রোগ্রাম ছিল পিএইচপি টিউটোরিয়াল, index.php ছিল আমাদের, এখানে গেলাম Notepad++। আমাদের এর আগের ক্লাসগুলোতে এগুলো করেছিলাম, তো জানো একটা ফর্ম তৈরি করে ডেটাগুলো ইনসার্ট করে দেখিয়েছিলাম। আচ্ছা এখন দেখো, এই যে এখানে যেটা আছে, আমরা এখানে একটা পিএইচপি নিই, শুরু করি। ধরো এখানে কি একটা সংখ্যা লিখলাম, এখানে ধরলাম একটা ভেরিয়েবল ধরে নিলাম, ধর এক্স, এক্স ইকুয়াল টু সংখ্যা লিখে নিলাম, এর একটা সংখ্যা লিখে দিলাম। ঠিক আছে, এর একটা সংখ্যা লিখে দিলাম মনে করো। তো আমরা টেস্ট করে এটা ইন্টিজার কিনা, হ্যাঁ পূর্ণ সংখ্যা কিনা, এটা কম্পিউটারে বলে দিবি তোমাকে এটা পূর্ণ সংখ্যা কিনা। তো একটা ফাংশন আসছে হচ্ছে যে ভার ডাম বলা হয়ে থাকে, ভার ডাম, এইটা। ঠিক আছে, তো এটার মধ্যে খুব সহজেই পরীক্ষা করতে পারবে। এর ভিতরে দিবে, গিয়ে লিখে দিবে ভেরিয়েবল এক্স। এই যে ভেরিয়েবলটা ধারণ করে আছে সংখ্যাটা, কোন সংখ্যা, এই সংখ্যাটা 5643, এই সংখ্যাটা ধরে ধারণ করে আছে কি ভেরিয়েবল, বলে যে পাত্রের মধ্যে এখানে যার এক পাতায় থাকবে, তবে এখানে গিয়ে ভারটা করে লিখে দিলাম। ঠিক আছে, এখন আমি যদি এখানে গিয়ে রিলোড করি, আচ্ছা আগে আমার কি করতে হবে, এখানে আমাদের পিএইচপি টিউটোরিয়াল ফোল্ডারের নাম ছিল, এন্টার চাপলাম। দেখো এখানে কি লেখা আছে, ইন্টিজার INT 5643। এই 5643 কি ধরনের ডেটা, ইন্টিজার। ঠিক আছে, ইন্টিজারের সংক্ষিপ্ত নাম হচ্ছে INT। এই যে আমরা লিখেছি ইন্টিজার, এটাকে সংক্ষেপে INT বলে ডাকা হয়ে থাকে, বুঝলা কি? তো এখানে আমি বলে দিচ্ছি এখানে কি, যে এক ধরনের ইন্টিজার ধরনের ডাটা টাইপ, কোনটা, এইটা একটা ফাংশনের মাধ্যমে বের করতে পারি খুব সহজে, এটা সরাসরি ভার ডাম বলা হয়ে থাকে। ঠিক আছে, লিখে দিলাম এবং এই এক্সটা দিয়ে দিলাম এখানে, যে এক্স এর মানটা কি, এটা বলে একটা ইন্টিজার পূর্ণ সংখ্যা বলে দিল এখান থেকে ডিরেক্টলি, যে INT ব্যাকের মধ্যে দেখিয়ে দিলাম। আমি যখন এটাকে আমি রান করলাম, মানে ইউআরএল এর মাধ্যমে এটা সার্চ করলাম। আচ্ছা এখানে যদি আমি একটা অন্য একটা সংখ্যা লিখে দিই তাহলে কি আসে দেখো, আমি এখানে গিয়ে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলাম। ঠিক আছে, তো এটা দেখি আর কি বলে, এখন এক্স এর মান কি দেখায়। ঠিক আছে, সেভ করলাম, এখানে গিয়ে রিলোড করলাম, দেখো কি দেখাচ্ছে এখানে, স্ট্রিং, তাই না? আর এই 10 10টা কি, আমাদের এখানে 10টা কি আছে, ক্যারেক্টার আছে আমাদের। ঠিক আছে, দেখো 1, তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে 9, মাঝখানে একটা কি আছে, স্পেস আছে না, স্পেসকে একটা হিসেবে ধরে 10, বুঝলা কি? তাহলে এই সবগুলো মিলে কয়টা, 10টা। এখানে মাঝখানে একটা স্পেস দেওয়া আছে, স্পেসকে সে একটা বর্ণ হিসেবে ধরে, মানে এখানে একটা হিসেবে ধরেছে এখানে। তাহলে এখানে 10টা দেখাচ্ছে, এটা স্ট্রিং হচ্ছে 10। এই যে এবার এটা কি ধরনের, এটা স্ট্রিং, আগে কি করতেছিল, ইন্টিজার। ঠিক আছে, তাহলে আমাদের ডেটা টাইপগুলো বলে দিচ্ছে এখানে, সিস্টেমটা কি এখানে, যে খালি var dump লিখে আমাদের কল করতে হবে এটা, বুঝলা কি? এখানেই গিয়ে আমি কি করতে পারি, এখানে ধরো তারপরেরটা দেখাই তোমাদের, তারপর হচ্ছে ফ্লটিং টাইপ ডেটা টাইপ, ফ্লটিং ধরনের। হ্যাঁ, ফ্লট মানে হচ্ছে তোমার
সংখ্যাযুক্ত, এখানে লেখা আছে যে 10.365 দশমিক সংখ্যা যেটা আছে, এই ডেটা টাইপ গুলো হয় ফ্লোটিং ধরনের ডেটা টাইপ। ফ্লোটিং ধরনের কি ডেটা টাইপ। তো এটা আমরা দেখতে পারি এইভাবে, ধরো এখানে গিয়ে আমি এখানে লিখে দিলাম, এরকম কিছু সংখ্যা লিখে দিলাম, দশমিক ধরো এখানে 25 এরকম কিছু দিলাম, 25 বা 24 একটা দিয়ে দিলাম। এখন কি সংখ্যা দেখো, ভারডাম এক্স এর মান, সেভ করলাম, এখানে রিলোড করলাম, কি দেখাচ্ছে এখানে ফ্লট দেখাচ্ছে, এই যে অটোমেটিক্যালি যে একটা ফ্লটিং সংখ্যা এটা, ঠিক আছে, এই হলো বিষয়। আচ্ছা এরপর চলো দেখি আমরা পরবর্তী অপশনে চলে যাই। এটা হচ্ছে বুলিয়ান, ঠিক আছে, বুলিয়ান। আচ্ছা বুলিয়ানটা হচ্ছে যে তোমাদের এখানে এইভাবে দেখানো যাবে না অ্যাকচুয়ালি। আচ্ছা আমি এখানে এখানে ইএস লিখে দিই, ইএস লিখে দিই, এবার কি দেখাই দেখি, এর ওয়ার্নিং দেখাচ্ছে, ঠিক আছে, আমরা একটা এ দিয়ে দিই এখানে, এখানে তোমার স্ট্রিং হিসেবে দেখাবে, ঠিক আছে, স্ট্রিং হিসেবে দেখাচ্ছে। আমরা এটাকে যখন লজিক ব্যবহার করবো এখানে, ঠিক আছে, তখন এটা বুলিয়ান হিসেবে দেখাবে। বুলিয়ানটা কি তোদের বলি, আচ্ছা বুলিয়ান ডেটা, আচ্ছা এই বুলিয়ান রিপ্রেজেন্টস টু পসিবল স্টেটস, ঠিক আছে, একটা ট্রু একটা হচ্ছে ফলস দেখায় এখানে। আচ্ছা আমরা এখানে যে ট্রু লিখে দিই, ট্রু, এখন চলো কি দেখাইছে আমরা দেখি, ঠিক আছে, মানে এক্স এর মানটা ট্রু করে দিলাম আমি, এই যে বুলিয়ান চলে এসেছে, বুঝলা কি। আচ্ছা তোমাদের এখানে মানে আশ্চর্য লাগতে পারে বুলিয়ানটা কি, তোমরা অ্যাকচুয়ালি যারা একটু পড়াশোনা করেছো, যারা আইসিটি সাবজেক্ট ছিল ইন্টারমিডিয়েটে, তারা হয়তো বুঝতে পারছে বুলিয়ানটা কি। বুলিয়ান তিনি একজন সম্ভবত গণিতবিদ ছিলেন, হ্যাঁ, তিনি একটা সিস্টেম আবিষ্কার করেছিলেন, সেটা ইয়েস এবং নো, অর্থাৎ 0 এবং 1 দ্বারা সব ধরনের অঙ্ক করা যায়, ঠিক আছে, 0 এবং 1 ওর নাম ছিল জর্জ বুল। হ্যাঁ রাইট, জর্জ বুল নাম ছিল, ঠিক আছে, গুড, থ্যাঙ্কস রেজাউল। তো জর্জ বুল যে ছিল, এই জর্জ বুল হচ্ছে যে একজন ম্যাথমেটিশিয়ান, সম্ভবত গণিতবিদ ছিলেন, হ্যাঁ, দেখাচ্ছে যে, তো ইনি কি করেছিলেন, 0 এবং 1 ব্যবহার করে তিনি এই ক্যালকুলেশনগুলো করেছিলেন, অর্থাৎ ইয়েস এবং নো ব্যবহার করে। মনে করো 1, যেটা 1 হচ্ছে ইয়েস, 1 মানে ইয়েস মানে বিহুতির উপস্থিতি, আর 0 হচ্ছে নো অর্থাৎ বিহুতির অনুপস্থিতি। তিনি সব কিছু সমাধান করতেন ইয়েস নো দ্বারা। তুমি মনে করো বেঁচে আসছো মানে ইয়েস, মারা গেছো নো, তুমি বিবাহিত মানে ইয়েস, তুমি অবিবাহিত মানে নো, ঠিক আছে, তোমার ঘরে লাইট জ্বলছে ইয়েস, লাইট নেই নো। এবং তিনি ম্যাথের সলিউশনে করেছিলেন ইয়েস নো দ্বারা। তোমাদের ইন্টারমিডিয়েট বই একটা চ্যাপ্টারই আছে এ সম্পর্কে, ঠিক আছে, বুলিয়ান সম্পর্কে চ্যাপ্টারই আছে এটা। তো এই বুলিয়ান যেটা বোঝায় ইয়েস এবং নো বোঝায়, ঠিক আছে, আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই সিস্টেমটা ব্যবহার করা হয়ে থাকে। আমরা যেমন দেখলাম যে স্ট্রিং ধরনের ডেটা দেখলাম, হ্যাঁ, এ বি সি ডি বা হ্যালো ওয়ার্ল্ড এই ধরনের ডেটাকে স্ট্রিং ধরনের ডেটা বলতেছি। আর আমরা দেখলাম হচ্ছে সংখ্যা, হ্যাঁ, 566, 225, 200, 300, 400 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা বা স্ট্রিং, একে বলা হচ্ছে ইন্টিজার ধরনের ডেটা টাইপ। তারপর আমরা দেখলাম হচ্ছে ফ্লোটিং ধরনের ডেটা টাইপ। ফ্লোটিং মানে কি দশমিক সংখ্যা, ঠিক আছে, আমি দেখলাম দেখাচ্ছে 325.20, হ্যাঁ, তারপরে 50 দেখাচ্ছে যে 25, এরকম দেখা সংখ্যাগুলোকে বলে ফ্লোটিং ডেটা টাইপ, ঠিক আছে, মানে ফ্লোটিং ধরনের এগুলো হচ্ছে ডেটা টাইপ ব্যবহার করে, ঠিক আছে। আর হচ্ছে কি যে ইয়েস এবং নো বোঝাবে, হ্যাঁ, যদি কারো বয়স মনে হয় ইফ এলস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, ইফ এবং ইফ এলস এর ক্ষেত্রে, ঠিক আছে, যখন লজিক বোঝাবে ইয়েস নো দ্বারা উত্তর দেওয়া বোঝায়, সেদিনের ক্ষেত্রে এই বুলিয়ান ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা এখানে দেখলাম, দেখো এখানে ট্রু লিখেছি, দেখাচ্ছে বুল ট্রু, আমি এখানে ফলস লিখি, সেভ করলাম, এবার এখানে রিলোড করলাম, তাহলে দেখো বুল ফলস দেখাচ্ছে, হ্যাঁ, এটা তোমাদের এমনি দেখাচ্ছে লজিক ছাড়া, যখন লজিক ব্যবহার করবো সামনে গিয়ে তখন বুঝতে পারবা, এটা খুব ইন্টারেস্টিং বিষয় এই ধরনের টাইপ।
ক ধরনের ডেটা তোমার প্রোগ্রামের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। বাস্তব জীবনে যত ধরনের ডেটা ব্যবহার করি ঠিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে ওইরকম, ঠিক আছে? কারণ আমরা ব্রেন দ্বারা কিন্তু এই সব ডেটাগুলো অ্যাবজর্ব বাস্তব জীবনে ব্যবহার করতেছি। তাহলে প্রোগ্রামিং এর মাধ্যমে কি তৈরি করা হয়? সফটওয়্যার। এটা কার মতো কাজ করে? মানুষের ব্রেনের মতোই কাজ করে, বুঝো নাই? তো এই প্রোগ্রামিং এর ক্ষেত্রেও এই ডেটা টাইপগুলো ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা এখন দেখি বুলিয়ান গেল, এরপর অ্যারে ধরনের ডেটা টাইপ। আচ্ছা, তোদের বলে সামনে দিকে অ্যারের আলোচনা আসবে, সামনে দিকে অ্যারের আলোচনা আসবে, ঠিক আছে? সামনে দিকে অ্যারের আলোচনা আসবে। এখানে এখানে হচ্ছে যে এখানে দেখো যে অ্যারের আলোচনা সামনে দিকে আসবে। এই অ্যারে যেটা আছে এখানে দেখো, অ্যারেকে কি বলা হয়ে থাকে বলি। অ্যারেকে বলা হয়ে থাকে যে আমরা তো সাধারণ ভেরিয়েবলগুলো ধরি, এই সাধারণ ভেরিয়েবল একটা টাইপ গ্রহণ করি। যেমন আমি এখানে গিয়ে ধরো এক্স এর মান ধরলাম, এক্স এর মান ধরলাম মনে করো এখানে গিয়ে, এখানে ধরো মনে এভাবে লিখলাম, এভাবে লিখলাম। কমাতে আরেকটা লিখি, এভাবে আরেকটা লিখি, তাহলে কি কাজ করবে? ইকো করলাম হয়তো এখানে গিয়ে ধরো ইকো ভেরিয়েবল এক্স, ঠিক আছে? রিলোড করলাম, কি দেখাচ্ছে? সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড। এই যে মানে এখানে কিন্তু একটা ভেরিয়েবল এতগুলো ধারণ করতে পারবে না, এখানে যেমন একটা পারবে, ঠিক আছে? একটা শুধু বাবা মেন, বাবা মেন, বাবা মেন, বাবা মেন। আচ্ছা দেখো, এখানে একটা সংখ্যা দেবে, এখন তো আর ভুল দেখাবে না। আমি এখানে ইয়ে করলাম, রিলোড করলাম, এই দেখো দেখাচ্ছে সংখ্যাটা দেখিয়েছি, ঠিক আছে? বাট আমি এখানে একাধিক সংখ্যা যখনই দিচ্ছি, ব্যবহার করছি, যখন যখন এখানে একাধিক সংখ্যা যখন ব্যবহার করব তখন এখানে ইরোড দেখাবে। কারণ কখনই কি করতে পারে না, একটা ভেরিয়েবল একাধিক সংখ্যা ধারণ করতে পারবে না। যদি ধারণ করতে চাই তাহলে অ্যারে ভেরিয়েবল ব্যবহার করতে হবে। অ্যারে ভেরিয়েবলটা হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? এখানে ধরো এখানে এই দেখাচ্ছে এটা, তো an array stores multiple values in a single variable। আমি শুধু এই একটা ভেরিয়েবলে কি করতে পারি, একাধিক ডাটাগুলো আমরা এখানে দিতে পারি, ঠিক আছে? একে অ্যারে ভেরিয়েবল বলা হয়ে থাকে। আচ্ছা, তোমাদের ডিটেইলস এটা দেখিয়ে দিব, আজকে সংক্ষেপে দেখিয়ে দিই তোমাদের যে অ্যারে ভেরিয়েবলটা কিভাবে কাজ করে, ঠিক আছে? তো এটা যে একটা অ্যারের সামনে দেখতে পারি, আর সিস্টেমটা এরকম। আমি এখানে গেলাম, একটু ভালো করে দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। মনে করবে এখানে লিখলে একটা ভেরিয়েবল ধরলাম, নাম দিলাম কার, ঠিক আছে? এখন এই কারে আমি অনেকগুলো কার স্টোর করব, অনেকগুলো কারের নাম আমি এখানে দিলাম, এখানে লিখলাম অ্যারে, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ঠিক আছে? দিয়ে এখানে গিয়ে আমি কি করব, এই যে কোটেশন দিলাম, ঠিক আছে? এখানে কমা দেব, তাহলে এখানে গিয়ে লিখলাম প্রথমটা মনে কর টয়োটা, একটা গাড়ির নাম, ঠিক আছে? আরেকটা লিখলাম মনে করো বিএমডাব্লিউ, বিএমডাব্লিউ একটা কারের নাম, ঠিক আছে? গাড়ির নাম। এরপর আমি আরেকটা গাড়ির নাম লিখলাম, একটা গাড়ির নাম মনে করে লিখলাম হচ্ছে যে আচ্ছা টয়োটা, বিএমডাব্লিউ, হ্যাঁ, তারপরে মার্সিডিজ, মার্সিডিজ বেঞ্জ, মার্সিডিজ বেঞ্জ একটা গাড়ির নাম, ঠিক আছে? হ্যাঁ অডি, অডি বলছো না? আচ্ছা হ্যাঁ দিলেই হবে, সমস্যা নাই। বিভিন্ন গাড়ির নামগুলো আছে।
তো এভাবে ভিন্ন ভিন্ন গাড়িটা আমরা দিতে পারি। হ্যাঁ, টয়োটা দিলাম, বিএমডব্লিউ দিলাম, মার্সিডিজ বেঞ্জ দিলাম, বা আমরা একটাতে গাড়ি দেখি মাঝে মধ্যে খুব নাম করা, হ্যাঁ, সেটা হচ্ছে যে মিৎসুবিশি নাকি, মিৎসুবিশি গাড়ির নাম। তো এই যে আমি এগুলো দিলাম মনে করো, হ্যাঁ, গাড়ির নামগুলো দিলাম, তাহলে একটা ভেরিয়েবল কয়টা? ভেরিয়েবল কিন্তু একটা, কিন্তু কতগুলো গাড়ির নাম ধারণ করে দেখো, অনেকগুলো গাড়ির নাম ধারণ করেছে না। তো এটাকে বলা হয় অ্যারে ভেরিয়েবল। হ্যাঁ, আমি যখন এখানে গিয়ে ভার ডাম্প করি, ধরো এখানে গিয়ে বললাম ভার ডাম্প করলাম, ভার ডাম্প এটা দিলাম, এটা দিলাম, এখানে লিখলাম কার। এখন কি শো করবে? এই দেখো, দেখলে কি এই অ্যারে দেখাচ্ছে, অ্যারে 4। এটা কি ধরনের ভেরিয়েবল? অ্যারে ভেরিয়েবল। এই যে অ্যারে ধরনের ভেরিয়েবল, এবং এখানে কয়টা আছে? 4টা এখানে আছে, ঠিক আছে, এবং 4টা স্ট্রিং ধরনের ডেটা। কি ধরনের ডেটা? স্ট্রিং এখানে 4টাই, ঠিক আছে। দেখো প্রথমটা হচ্ছে 0, প্রথমটা কম্পিউটার সামনে 0 থেকে কাউন্ট করে। মজার বিষয় কি বলো দেখি, যে আমরা গণনা কথা শুরু করি, আমরা গণনা শুরু করি হচ্ছে এখান থেকে, অর্থাৎ আমরা গণনা করতেছি এইভাবে, অর্থাৎ আমরা গণনা করছি এইভাবে 1 2 3 4 5 গণনা করতেছি, কিন্তু কম্পিউটার গণনা করে কিভাবে? 0 থেকে, 0 1 2 3 4। কম্পিউটারের ক্ষেত্রে 0 মানে হচ্ছে কত? 0 মানে হচ্ছে 1, মানে স্টার্টিং পয়েন্ট। তারপরে 1 মানে হচ্ছে দ্বিতীয় ধাপ। বুঝতে পারো না? তাহলে এখানে দেখো, এখানে 0, প্রথম যে গাড়িটা টয়োটা তার হচ্ছে মান 0। তারপরে 2 নাম্বার হচ্ছে বিএমডব্লিউ, 3 নাম্বার হচ্ছে কোনটা? এই যে মার্সিডিজ বেঞ্জ, এবং 4 নাম্বারটা হচ্ছে মিৎসুবিশি। বুঝলা কি? তাহলে 4টা গাড়ি যে ব্র্যান্ড এখানে নাম দেওয়া আছে, 4টা গাড়ির নাম দেওয়া আছে। এখানে কি কি দেখাচ্ছে? এটাতে টয়োটা দেখাচ্ছে, ঠিক আছে, টয়োটা দেখাচ্ছে, এবং এর মানটা 0, এই টয়োটা দেখাচ্ছে। এখানে কয়টা? 1 2 3 4 5 6, 6টা আছে এখানে। কয়টা আছে? 6টা। এখানে স্ট্রিং 6 দেখাচ্ছে। কয়টা বর্ণ আছে? 6টা বর্ণ। এখানে স্ট্রিং কত দেখাচ্ছে? 6 দেখাচ্ছে। এখানে বিএমডব্লিউ কয়টা? 3টা। স্ট্রিং কত দেখাচ্ছে? 3 দেখাচ্ছে। তারপর এখানে মার্সিডিজ বেঞ্জ, ঠিক আছে, এখানে ধরো দেখাচ্ছে 13টা দেখাচ্ছে। এখানে কয়টা দেখাচ্ছে? 10টা দেখাচ্ছে মিৎসুবিশি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এখানে গিয়ে অ্যারে 4টা, কয়টা? 4টা আছে। অ্যারে কয়টা? 4টা। একটা হচ্ছে টয়োটা, একটা বিএমডব্লিউ, একটা হচ্ছে যে মার্সিডিজ, একটা মিৎসুবিশি, ঠিক আছে। তো এই সবগুলো কি এই একটা এটা ধারণ করেছে, এই যে কার্ড তার ধারণ করেছে। একে এই জন্য কে অ্যারে ভেরিয়েবল বলা, ঠিক আছে। অ্যারে ধরুন ডেটা টাইপ, সবগুলো মান দেখিয়েছে। এটা একটু ডেটা টাইপ শুধু দেখিয়ে দিলাম, কার মধ্যে? ভার ডাম্পের মাধ্যমে দেখিয়ে দিলাম। আর পরে তোমাদের ডিটেলস এটা দেখিয়ে দিব, হ্যাঁ, যে মানগুলো আমরা শো করতে চাই এই ভেরিয়েবলের মাধ্যমে, হ্যাঁ, তাহলে এইভাবে শো করতে পারি। দেখো এখানে কি আমি যদি শো করতে চাই, এটা ইকো করলাম, ইকো কার, ঠিক আছে, এইভাবে ব্র্যাকেট দিলাম। প্রথমটার মান কত? 0, এখানে আমি 0 দিয়ে দিলাম। এখানে দিলাম 0। এখন দেখো কি শো করে, এখানে আসলাম, রিলোড করলাম, দেখো টয়োটা চলে আসছে না? টয়োটা চলে আসছে। আচ্ছা এরপরে এটা কপি করলাম, ইকো 1 কার 1, তাহলে 0 মানে কোনটা? টয়োটা, এই টয়োটা শো করলো, ঠিক আছে। ইকো কার 1 দিয়ে তাহলে কি শো করবে দেখো, সেভ করলাম, রিলোড করলে এই দেখো বিএমডব্লিউ চলে আসছে। আমরা ইয়ে করি, এখানে একটা ইকো ইয়ে করি, মানে ব্রেক দিয়ে দিই, ইকো বিয়ার দিলাম, সেভ করলাম, ঠিক আছে। এখন আমাদের একটা ব্রেক নিবে, এই যে প্রথমটা হলো 0 মান, টয়োটা চলে আসছে, বিএমডব্লিউ 1, আর তারপর টেনে নিব মার্সিডিজ বেঞ্জ নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে কি করবো, এটা এটা কপি করলাম, এদের কপি করলাম, কোনটা? এই যে কার্ড 0 1 আছে, এই কার্ড এখানে 2 দিলাম,
হ্যাঁ, তাহলে এটা আসার কথা, এই মানটা। কারণ অ্যারে হিসেবে কি করেছে, প্রত্যেকটা মান হিসেবে ধারণ করছে এটা। অ্যারের হচ্ছে যে টয়টার মান হচ্ছে 0, এটার মান 1, এটার মান 2, ঠিক আছে। এখন দেখো আমি কি করার পরে এটা আসবে বার, এই দেখো মার্সিডিজ বেঞ্চ চলে আসছে, ঠিক আছে। এভাবে আমি সবগুলো দিতে পারবো, এবার সবগুলো আমরা শো করাতে পারবো। 3 দিলে কি আসবে, এখানে 4 নম্বরটা চলে আসবে। সেভ করলাম, এই দেখো মিসইউজ চলে আসছে, ঠিক আছে। তাহলে টয়োটা এইটাই, তাহলে সবগুলো কি হয়েছে এখানে দেখো, একটাই ভেরিয়েবল, এই একটা ভেরিয়েবল কি করেছে, সবগুলো ডেটা ধারণ করেছে এখানে, জাস্ট একটা ডেটা, বুঝলা কি, এই হলো বিষয়। তো আমরা এখানে একবার একক করে সবগুলো দেখাতে পারি, সেই সিস্টেম দেখিয়ে দিব, ঠিক আছে। এখন তোমাদের মানে ভেরিয়েবল আলোচনা আসবে, অ্যারে ভেরিয়েবল সম্পর্কে, তখন তোমাদের দেখিয়ে দিব। জাস্ট তোমাদের বোঝার জন্য এটা করলাম, বুঝতে পারলা কি। আচ্ছা, এখন দেখো এটা দেখলাম আমরা, আচ্ছা এখন দেখো যে এটা অ্যারে ভেরিয়েবল গেল। এরপরটা আমরা দেখি পিএইচপি নাল ভ্যালু, হ্যাঁ, অর্থাৎ যে ভ্যালুর মানটা হচ্ছে যে এখানে দেখাচ্ছে যে, এখানে যে দেখতে পাচ্ছ কোনো ভ্যালু মান যে নাল দিই, মানে নাল মানে হচ্ছে এখানে বোঝায় যার মানটা দেওয়া নেই, ফাঁকা, ঠিক আছে, একে নাল বলা হয়ে থাকে। নাল মানে শূন্য, জিরো, ঠিক আছে, যার যে ভেরিয়েবলের কোনো মান নেই। অনেক সময় হতে হয় যে কোনো ভেরিয়েবলের মান শূন্য করে দিতে হয়, একে নাল ভ্যালু বলা হয়, ঠিক আছে। আমরা কিভাবে করতে পারি দেখো, কেটে দিলাম এগুলো, এখানে গিয়ে ভেরিয়েবল এক্স ধরলাম, ধর এক্স এর মান ধরলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড ধরলাম, এখানে ধরলাম এক্স এর মান এগুলো নাল দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে বললাম ইকো, আচ্ছা এখানে ভারডাম করি, ভারডাম, তবে কি ধরনের ডেটা দেখা এখানে, এখানে এক্স, ঠিক আছে। এখানে গেলাম রিলোড করলাম, দেখেন নাল দেখাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ নাল মানে শূন্য, জিরো, যে এর কোনো মান দেওয়া হয় নাই। তোমরা সবাই আবার জয়েন করো, এখনই কেটে যাবে, ঠিক আছে, যেহেতু আর 1 মিনিট সময় আছে। রিজয়েন এগেন, রি, আচ্ছা আমরা দেখি তাহলে, হ্যাঁ, নাল দেখলাম, ঠিক আছে, নাল। আচ্ছা দেখো, আমরা এখানে ছিলাম, নাল দেখলাম, এবার পিএইচপি স্ট্রিং দেখবো আমরা, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। আমার ডেটা টাইপগুলো শেষ, ঠিক আছে। আমরা এই ডেটাগুলো দেখলাম, স্ট্রিং দেখলাম, ইন্টিজার দেখলাম, ফ্লোট দেখলাম, বুলিয়ান দেখলাম, অ্যারে দেখলাম এবং নাল দেখলাম। অবজেক্ট রিসোর্স সম্পর্কে তো পরে জানতে পারবো, এটা তো গুরুত্বপূর্ণ না, এখন শেখা তোমাদের গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। এই কয়েকটা গুরুত্বপূর্ণ সবগুলো তোমাদের দেখিয়ে দিলাম। ডেটার ধরনের হতে পারে, সে সাধারণ বর্ণামূলক হতে পারে, সংখ্যা হতে পারে, দশমিক সংখ্যা হতে পারে, হ্যাঁ, ইয়েস নো এগুলো হতে পারে, নাল হতে পারে, অথবা
দেখা যাচ্ছে যে অ্যারে ধরনের হতে পারে ডেটাগুলো, অনেকগুলো ডেটাগুলো একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে স্ট্রিং সম্পর্কে ডিটেইলস দেখব। তোমাদের এগুলো কেন শিখতে হবে এখন একটু বুঝতে পারবা, তোমরা এগুলো কেন শিখতে হবে। হ্যাঁ, এটা তুমি যখন প্রোগ্রামিং সফটওয়্যার তৈরি করবে তখন বিভিন্ন লজিক দেওয়ার জন্য, বিভিন্ন যুক্তি দেওয়ার জন্য, লজিক বা যুক্তি উপস্থাপনের জন্য তোমার এটা দরকার, ঠিক আছে। বিভিন্ন লজিক বা যুক্তি উপস্থাপনের জন্য এটা দরকার। তো পিএইচপি স্ট্রিং তোমাদের অলরেডি আলোচনা করা হয়েছে, তোমরা হয়তো এই ক্লাসের আগে জানতে না যে স্ট্রিং জিনিসটা কি। তোমরা তো জানতে এমনিতে যে কোনো বাক্য বা সেন্টেন্স সম্পর্কে জানতে, ঠিক আছে, বা সে বাক্য সেন্টেন্স বা শব্দকে স্ট্রিং বলা হয় প্রোগ্রামিং এর ভাষায়, ঠিক আছে। তো আমরা এখন পিএইচপি স্ট্রিং বিষয়ে আলোচনা করব। আমরা এতক্ষণ শিখলাম পিএইচপির ডেটা টাইপ সম্পর্কে। হ্যাঁ, ডেটা টাইপ কত ধরনের হয়ে থাকে, ইন্টিজার ধরনের ডেটা, স্ট্রিং ধরনের ডেটা, তারপরে ডাবল বা ফ্লোটিং ধরনের ডেটা, বুলিয়ান ডেটা, অ্যারে ধরনের ডেটা, ঠিক আছে। এই ধরনের বিভিন্ন ডেটা টাইপ হয়ে থাকে। এই ডেটা টাইপগুলো তোমার দেখিয়ে দিলাম যে এত নামগুলো না জানলে সঠিক প্রয়োগ করতে পারবা না। এখন আলোচনা করব স্ট্রিং সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ, স্ট্রিং অনেকগুলো ফাংশন ব্যবহার করে স্ট্রিং নিয়ে প্রচুর আলোচনা করা হয়ে থাকে, কারণ আমাদের বাস্তব জীবনে সফটওয়্যারে কী ব্যবহার করি আমরা, প্রচুর নাম, ইউজার নেম, পাসওয়ার্ড ব্যবহার করছি, সংখ্যা ব্যবহার করছি। হ্যাঁ, এখানে বা দেখাচ্ছি বিভিন্ন ধরনের টেক্সট ব্যবহার করতেছি। তো এই বিষয়গুলো এবং নিউমেরিক সংখ্যা ব্যবহার করতেছি, এখানে স্পেশাল সাইন ব্যবহার করছি। এই জন্য পিএইচপি স্ট্রিংয়ে তোমার অনেক কাজ আসবে, এটা তোমার যখন পার্সোনালি মানে ইয়েতে যখন কাজ করতে যাবা, ঠিক আছে। তো চলো আমরা দেখি এটা যে আমাদের কি কাজে লাগবে এটা। এখান থেকে তোমার পরবর্তী বুঝতে পারবে যে কি ধরনের যুক্তি কাজ করছে। আচ্ছা, এ স্ট্রিং ইজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স লাইক হ্যালো ওয়ার্ল্ড, তোমাদের সঙ্গে বললাম যে কতগুলো ক্যারেক্টার বা বর্ণের সমষ্টি, ক্যারেক্টার মানে এখানে বর্ণ, ঠিক আছে, কতগুলো বর্ণের সমষ্টি একত্রে স্ট্রিং বলা হয়। যেমন হ্যালো ওয়ার্ল্ড আমরা এখানে দেখলাম 10টা বর্ণ আছে, হ্যাঁ, 9টার এখানে স্পেস 10টার কাছে এই 9টা বর্ণ যেটা সেই এই 9টা বর্ণকে একসাথে বলা হচ্ছে, হ্যাঁ, তোমার হচ্ছে এই 10টা বর্ণকে বলা হচ্ছে একসাথে কি স্ট্রিং বলা হচ্ছে। বুঝতে পারলা কি এলে বিষয়। তো আমরা কিছু কমন স্ট্রিংগুলো দেখে আসি। এখন মনে করো তোমার অনেক ক্ষেত্রে স্ট্রিং লেন্থ জানা দরকার হয়, খুব মজার বিষয় তোমার দেখাই, অনেক ক্ষেত্রে তোমার স্ট্রিং লেন্থ জানা দরকার হয়, ঠিক আছে। ধর আমি এখানে গিয়ে অনলাইনে সার্চ করছি যে পাসওয়ার্ড অনলি 8 ক্যারেক্টার্স, তো দেখবে যে অনেক সফটওয়্যারে গিয়ে কি করতে হয়, তো পাসওয়ার্ড কিন্তু 8টার বেশি দিতে পারবে না তুমি, অথবা অ্যাটলিস্ট 8টা ক্যারেক্টার হওয়া লাগবে, ঠিক আছে। মানে 8টার নিচে তোর পাসওয়ার্ড নিবে না, কমপক্ষে তোমার মানে 8টা ইয়ে থাকতে হবে, তোমার ক্যারেক্টার থাকতে হবে এখানে সংখ্যা দিয়ে, বা তোমার স্পেশাল সাইন, অথবা তোমার এরকম যে বর্ণগুলো আছে সবগুলো মিলে 8টা কমপক্ষে থাকতে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে স্ট্রিং লেন্থ জানা দরকার হয় তোমার, এক্ষেত্রে তোমাকে স্ট্রিং লেন্থ জানার দরকার হয়, ঠিক আছে। আচ্ছা, চলো আমরা দেখি এখানে এটা লোড হচ্ছে, দেখি আমরা স্ট্রিং লেন্থ কিভাবে জানবো আমরা। হ্যাঁ, এখানে ধরো আমি এখানে কি হ্যালো ওয়ার্ল্ড শব্দটা আছে, তোমাকে জানতে যে এখানে কতগুলো স্ট্রিং আছে এটা জানবো কিভাবে। হ্যাঁ, যদি জানতে চাই এটা কিভাবে জানবো, এটা একটা ফাংশন আছে, তাহলে এখানে যদি হ্যালো ওয়ার্ল্ড কি করি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একটা ফাংশন যদি ব্যবহার করি এখানে, হ্যাঁ, str alien, এটা একটা ফাংশন,
ঠিক আছে? এই ফাংশনটা ব্যবহার করে এর মধ্যে গিয়ে এটা উল্লেখ যদি করে এখানে, তাহলে কি হবে, অটোমেটিক্যালি ইকো করে এটা ইকো এখানে দিয়ে দিলাম এটা, ঠিক আছে? স্ট্রিংটা দিয়ে দিলাম এখানে গিয়ে, স্ট্রিং যেটা আছে, হ্যাঁ, এটা দিয়ে দিব এর ভিতরে, তাহলে কি শো করবে, ধর এখানে গিয়ে এটা দিয়ে দিলাম, হ্যালো ওয়ার্ল্ডকে দিয়ে দিলাম, হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এই যে স্ট্রিং লেন্থটা শো করবে অটোমেটিক্যালি। স্ট্রিং হচ্ছে str হচ্ছে স্ট্রিং এর সংক্ষিপ্ত, ঠিক আছে? এবং লেন্থ মানে দৈর্ঘ্য। স্ট্রিং এর দৈর্ঘ্য কতখানি, আমি এখানে গিয়ে লোড করলাম, দেখো 10 দেখাচ্ছে না, 10 দেখাচ্ছে এখানে, হ্যালো ওয়ার্ল্ড এর দৈর্ঘ্য দেখছে অটোমেটিক্যালি। যদি বড় করে দিই এখানে, আরো বড় করে দিলাম, হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ, হ্যালো বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ। এখন আমি এখানে সেভ করে লোড করলাম, তাহলে 16টা দেখাচ্ছে, হ্যাঁ। তাহলে এখানে স্ট্রিং লেন্থ আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি। তো যে বললাম যে আমরা যদি এখানে লজিক ব্যবহার করতে চাই, হ্যাঁ, তোমাদের পরবর্তীতে দেখাবো, আজকে দেখালে তোমাদের কঠিন মনে হবে, হ্যাঁ, খুব মজার বিষয়। ধরো এখানে অ্যাটলিস্ট কত হতে হবে, কমপক্ষে 8টা বর্ণ হতে হবে, 8টা বর্ণ না হলে তার পাসওয়ার্ড নেবে না। এই ক্ষেত্রে তুমি এই ফাংশনটা ব্যবহার করতে পারো, তো সে অটোমেটিক্যালি এটা কাউন্ট করবে। যদি এখানে 8টার কম হয় তাহলে বলবে যে পাসওয়ার্ড নট দেখাচ্ছে যে ভ্যালিড, পাসওয়ার্ড ইনভ্যালিড দেখাবে, বুঝলা কি? যদি এখানে স্ট্রিং লেন্থ কত হয়, 8টার কম হয়, ঠিক আছে, তাহলে হবে কি, এখানে ইনভ্যালিড দেখাবে, হ্যাঁ। আর যদি 8টার বেশি হয় তাহলে ভ্যালিড দেখাবে, বুঝেছ কি? তো ইপিএলসি তোমাদের দেখিয়ে দেবে এটা, যে অ্যাকচুয়ালি এটা কীভাবে ব্যবহার করছে এটা। আর যদি এখানে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নেওয়ার পরে যদি এখানে বলি যে ইফ স্ট্রিং লেন্থ কি হয়, 8 বেশি হয় বা তার বেশি হয়, তাহলে দেখাবে ভ্যালিড, হ্যাঁ। আর যদি স্ট্রিং লেন্থ কি হয়, 8টার কম হয়, ঠিক আছে, তাহলে এটা দেখাবে, তাহলে হচ্ছে দেখো ইনভ্যালিড দেখাবে। এটা মজার একটা বিষয়, তাই না? আচ্ছা, আমরা সামনের ক্লাসে এই বিষয়গুলো দেখবো প্রয়োজনে, আমাদের এই ফিল্ডস আসে, ওকে, যে কিভাবে অটোমেটিক্যালি পাসওয়ার্ডটা জেনারেট করার ক্ষেত্রে 8টার কম হলে তো পাসওয়ার্ড নেয় না, 8টার বেশি হলে নেয়, 8টার বেশি হলে নেয়, বুঝলা কি? এই বিষয়। আচ্ছা, তাহলে স্ট্রিং লেন্থ গেল, এবার ওয়ার্ড জানতে চাই আমরা, ঠিক আছে? স্ট্রিং লেন্থ আমরা দেখলাম, এখানে ওয়ার্ড জানতে চাই, তাহলে str ওয়ার্ড কাউন্ট এই নামে একটা ফাংশন আছে, ঠিক, আমরা ওয়ার্ড জানতে পারি যে ঠিক আছে কি বানাইবে। তো আমরা এখানে যদি ব্যবহার করি যে str ওয়ার্ড কাউন্ট, str আন্ডারস্কোর ওয়ার্ড আন্ডারস্কোর কাউন্ট, এই ফাংশন যদি ব্যবহার করি, দেখো str মানে স্ট্রিং ওয়ার্ড কাউন্ট, তাহলে কি আসবে দেখো, তাহলে কতগুলো ওয়ার্ড আছে সেটা বলে দিই তোমাকে। এখানে এই দুইটা ওয়ার্ড আছে, এখানে একটা হ্যালো, একটা বাংলাদেশ, হ্যাঁ। আমি লিখলাম হ্যালো বাংলাদেশ অ্যান্ড হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, বড় করে লিখে দিলাম হ্যালো বাংলাদেশ হ্যালো ওয়ার্ল্ড। এখন তো কতগুলো ওয়ার্ড দেখাই, 1 2 3 4 5, 5টা ওয়ার্ড দেখাতে হবে, আচ্ছা 5টা ওয়ার্ড, ঠিক আছে। তাহলে এই ফাংশনের মাধ্যমে str ওয়ার্ড কাউন্টের মাধ্যমে এখানে ইয়ে করতে পারি, হ্যাঁ। তো অনেক অনলাইনে দেখবা, মানে এই বিষয়গুলো তো, এই ফাংশনগুলো তো পরবর্তী কাজে লাগবে যখন তুমি বড় বড় সফটওয়্যার তৈরি করবে, হ্যাঁ। তুমি যেমন কি আছে টুইটারে গিয়ে তুমি যখন ফেসবুকে কি করো, ফেসবুকে দেখাচ্ছে তুমি যত ইচ্ছা লিখতে পারো, যত ওয়ার্ড তুমি ইচ্ছে লিখতে পারো, তুমি একটা স্ট্যাটাস দিবা বা পোস্ট দিবা ফেসবুকে, যত ইচ্ছে লিখতে পারো। বা টুইটারের ক্ষেত্রে কি হয় দেখাচ্ছে, আমি যদি এখানে যাই দেখি যে টুইটার, হ্যাঁ, মানে টোটাল ওয়ার্ড ইন এ টুইট,
দেখো কথা আছে এখানে যে মোস্ট টুইট উইল নাও ফিট ফর 280 ক্যারেক্টার, ঠিক আছে, আপ ফ্রম 140। এখানে তো নির্দিষ্ট করে দিয়েছে তোমার, ঠিক আছে, যে একটা টুইটে 280 ক্যারেক্টার ব্যবহার করতে হবে, বুঝলা কি? এখানে কিন্তু এখানে রয়েছে যে ইজ টুইটার ইজ লিমিটেড এত ক্যারেক্টার্স 140, হ্যাঁ, নাও দ্যাট লিমিট ইজ 280 ক্যারেক্টার্স। আগে 140 ছিল, হয়তো এখন 180 ক্যারেক্টার। মানে তোমার ফেসবুকে ইচ্ছে মতো লিখতে পারো, ভালো করে বোঝো। তুমি ফেসবুকে ইচ্ছে মতো তুমি তুমি করে একটা পোস্ট দিতে পারো, ফেসবুকে পোস্ট দিলে ইচ্ছে মতো, বাট টুইটারে কত? এখন দেখলাম 280 দেখলাম, তো 280 তোমার ক্যারেক্টার পণ্যের মধ্যে তোমার লিখতে হবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ওই স্ট্রিং লেন্থ ব্যবহার করতে পারি এইরকমভাবে, str লেন্থ, str লেন্থ লেন্থ, ঠিক আছে। এখন আমি এখানে জানতে পারলাম এই ফাংশন দ্বারা এখানে ব্যবহার করেছে 31টা এখানে ক্যারেক্টার আছে। কোথায়? এখানে হ্যালো বাংলাদেশ হ্যালো 31টা ক্যারেক্টার আছে। তো লজিকের মধ্যে আমি বলে দিলাম যে যদি কি হয় 280 বেশি হয় তাহলে এটা ফলস দেখাবে, অর্থাৎ এখানে টুইটারে টুইট করতে পারবে না, ওই ওয়ার্ডগুলো সে নিবে না। টুইটারে 280 ওয়ার্ডের মধ্যে ক্যারেক্টারের মধ্যে নিতে হবে। অনেক ওয়েবসাইট আছে তোমার ওয়ার্ড নির্দিষ্ট করে দেয় যে এত ওয়ার্ডের বেশি এখানে লেখা যাবে না। তোমার সেক্ষেত্রে কি করতে পারো, এখানে এই যে str আন্ডারস্কোর ওয়ার্ড আন্ডারস্কোর কাউন্ট, ঠিক আছে, এটা ব্যবহার করতে পারো। তাহলে কি হবে, অটোমেটিক্যালি ওয়ার্ডটা কাউন্ট করে নেবে। যদি কোনো কারণে ওই লজিক ব্যবহার করলাম, যদি কোনো কারণে বেশি হয় এই ওয়ার্ডের চাইতে, তখন কি হবে, ওখানে লিখতে পারবে না, অটোমেটিক্যালি লেখাটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এটা কোথায় ব্যবহার করে? বিভিন্ন ধরনের, তোমরা যখন দেখবে যে ফাইবারে কাজ করতেছো, গিগ তৈরি করতেছো, অথবা এরকম অনেক ওয়েবসাইট আছে যেখানে তোমার কোনো একটা তৈরি করতেছো, তো ওখানে নির্দিষ্ট ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডের বেশি হয়তো 20টা ওয়ার্ডের 50টা 100 200 ওয়ার্ডের বেশি লিখতে পারবো না তুমি। তুমি সেক্ষেত্রে এখানে ওয়ার্ড কাউন্ট এই ফাংশনটা ব্যবহার করতে পারো, পিএইচপি ব্যবহার করে তুমি লজিক লিখবা, ঠিক আছে। এল বিষয় এই নেক্সট টাইম তোমাদের প্রফেশনাল ক্ষেত্রে কাজে লাগবে এটা। তাহলে আমরা এখানে দেখলাম স্ট্রিং লিখ দিলাম, ওয়ার্ড কাউন্ট দেখলাম। এবার দেখবো হচ্ছে স্ট্রিং রিভার্স, ঠিক আছে। রিভার্স স্ট্রিং, রিভার্স মানে বিপরীত করা, একটা ওয়ার্ডকে আমি বিপরীত করতে পারি, বিপরীত দিক করতে পারি, ঠিক আছে। তো স্ট্রিং রেপ লিখতে হবে এখানে। ধর আমি এখানে কি আছে যে হ্যালো বাংলাদেশ হ্যালো ওয়ার্ল্ড, আমি যদি এখানে স্ট্রিং রেপ লিখে দিই, স্ট্রিং আরইভি, রেপ মানে কি রিভার্স, রিভার্স মানে কি বিপরীত। তাহলে এখন থেকে উল্টে যাবে, এটা আয়নায় যেমন কি হয় লেখাটা উল্টে যায়, এখানে লেখাটা উল্টে যাবে। দেখো এখানে ইয়ে করলে সেভ করলাম, লোড করলাম, এই দেখো লেটসে উল্টে গেছে, হ্যালো বাংলাদেশ, হ্যাঁ, অ্যান্ড হ্যালো ওয়ার্ল্ড, এই যে, ঠিক আছে। আর আয়নায় ধরলে কি হবে, আয়নায় দেখাচ্ছে যেমন উল্টে যায় লেখাগুলো, দেখো লেখা উল্টো দেখায় আয়নায়, ঠিক আছে। এরকম তুমি রিভার্সের মাধ্যমে লেখাগুলো উল্টিয়ে অনেক সময় এই বিষয়গুলো ব্যবহার করা হয় বিভিন্ন ক্ষেত্রে। ধর তোমার অনেক সময় ক্যাপচা তৈরি করছে বা অনেক ধরনের দেখাচ্ছে তুমি পাসওয়ার্ড তৈরি করছে, সব ওই সময় এই লেখাগুলো উল্টো করে দেখানো হয়, হ্যাঁ, মিক্স করে দেখানো হয়, ওই সময় দেখাচ্ছে এই সিস্টেমগুলো ব্যবহার করা হচ্ছে, লেখাগুলো উল্টিয়ে দেখানো হচ্ছে, বুঝলা কি? আমরা এই ফাংশনের মাধ্যমে strpos এই ফাংশনের মাধ্যমে এই ওয়ার্ড নামের কোনো কিছু আছে কিনা এর মধ্যে, ঠিক আছে, সেটা আমরা সার্চ করতে পারবো। আচ্ছা 6 দেখাচ্ছে, অর্থাৎ প্রথমটা কত আছে, আচ্ছা এখানে হ্যালো ওয়ার্ল্ড, এখানে ওয়ার্ল্ড আছে এক, এখানে তোমার অটোমেটিক্যালি এটাকে দেখাচ্ছে, স্ট্রিংটা দেখাচ্ছে এখানে, ঠিক আছে, যেটা বেসিক স্ট্রিংটা দেখাচ্ছে, স্ট্রিংটা শো করবে। the first character position in the string is 0 not 1, মানে 0 থেকে শুরু করে, ঠিক আছে। আচ্ছা এরপর রিপ্লেস ফাংশনটা, তাহলে তোমাদের এটা শেষ। রিপ্লেসটা শিখলে হচ্ছে এটা আমরা এইভাবে করতে পারি, দেখো, আচ্ছা এটা কপি করলাম, বুঝে দিচ্ছি, দেখো তোদের সময় কম লাগবে।
আচ্ছা, স্ট্রিং রিপ্লেস, মনে করো এখানে লেখা আছে যে হ্যালো ওয়ার্ল্ড আছে, ঠিক আছে? হ্যালো ওয়ার্ল্ড এটা আমি কি করতে, হ্যালো ওয়ার্ল্ড কিন্তু শো করতো, ঠিক আছে? তো আমি এখানে এই ওয়ার্ল্ডের জায়গায় আমার ডলি ব্যবহার করব, ঠিক আছে? হ্যালো ওয়ার্ল্ড না লিখে হ্যালো ডলি শো করব। তাহলে আমি এখানে কোন ওয়ার্ডটাকে রিপ্লেস করবো সেটা আগে লিখতে হবে। এটা কিন্তু পুরো স্ট্রিং, হ্যাঁ? প্রথমে তোমার এখানে ইকো str রিপ্লেস লিখতে হবে, এটা একটা ফাংশন। এখানে গিয়ে ধরো এখানে কেটে দিলাম, আমি এখানে লিখলাম হ্যালো ইন্ডিয়া, লিখে দিলাম, ঠিক আছে? আর এখানে কি করব, আমি এখানে গিয়ে কমা দিলাম, এখানে লিখলাম হচ্ছে যে ইন্ডিয়া, এর রিপ্লেস করব, ঠিক আছে? এখানে কমা দিলাম, এটা দিলাম, এখানে লিখলাম হচ্ছে যে কোনটা, এখানে বাংলাদেশ। আমি হ্যালো মানে যেটা আছে হ্যালো ইন্ডিয়ার জায়গায় আমি হ্যালো বাংলাদেশ শো করবো। এখানে হ্যালো ইন্ডিয়া আছে না, এখানে ইন্ডিয়ার জায়গায় কি শো করবো, আমি বাংলাদেশ লেখাটা শো করবো। তাহলে আমি কি করলাম, এখানে অটোমেটিক্যালি এখানে প্রথমটা যেটা রিপ্লেস করবো সেটা দিতে হবে কোটেশনের ভিতরে, তারপরে তোমার যেটা রিপ্লেস নতুন দিবা সেটা শো করতে হবে। এখন আমি যেটা সেভ করি এবং রিলোড করি, তাহলে কি শো করবে দেখো, এই যে হ্যালো বাংলাদেশ চলে এসেছে, ঠিক আছে? অটোমেটিক্যালি এই জায়গায় রিপ্লেস হয়ে গেছে। আর কিন্তু এখানে কি ছিল না, এখানে কিন্তু একটা অটোমেটিক্যালি এই লেখাটা চেঞ্জ হয়ে গেছে, হ্যালোর পর বাংলাদেশ চলে এসেছে অটোমেটিক্যালি, এটা রিপ্লেস বলা হয় থাকে। তোমাদের এটা মনে হতে পারে স্যার এখানে আমরা দিচ্ছি এটা রিপ্লেস করতেছি, এখানে তো লিখে দিচ্ছে হাতে, এখানে তো আমরা ডিরেক্টলি হাতে লিখতে পারি। এর লেখার মানেটা কি, রিয়েল প্রজেক্টে বুঝতে পারবে লেখার মানেটা কি। হ্যাঁ, যখন তুমি একটা ভেরিয়েবল অ্যাড করবা, এই ডিরেক্টলি তোমার দেশটা রেখে একটা ভেরিয়েবল তৈরি করলা কান্ট্রি নামে, ঠিক আছে? এই ক্ষেত্রে তোমার অটোমেটিক্যালি হাতে লিখতে হবে না, এটা অটো কাজ করবে, ঠিক আছে? অটোমেটিক্যালি এটা কাজ করবে। তখন হলো একটা ডেটা টাইপ, ঠিক আছে? একটা হলো ডেটা টাইপ, আর একটা হয়ে গেল তোমাদের দেখা যাচ্ছে যে স্ট্রিং। স্ট্রিংয়ের অনেকগুলো তোমাদের ফাংশন দেখে দিলাম, স্ট্রিং লেন্থ দেখে দিলাম, 5-6 ধরনের ডেটা টাইপ দেখে দিলাম, স্ট্রিং লেন্থ দেখিয়ে দিলাম, তারপরে ওয়ার্ড কাউন্ট, স্ট্রিং ওয়ার্ড কাউন্ট দেখিয়ে দিলাম, তারপরে স্ট্রিং রিভার্স, তারপরে স্ট্রিং, হ্যাঁ, স্টপেজ যেটা আছে তোমার এটা দেখে দিলাম, তারপর তোমাদের লাস্টে দেখে দিলাম তোমার রিপ্লেস, স্ট্রিং রিপ্লেস, হ্যাঁ, এটা গেল। এখন তোমাদের একটু দেখিয়ে দিব ডেটাবেস ডিজাইন সম্পর্কে, ঠিক আছে? আর আজকে তোমাদের ক্লাসে প্র্যাকটিক্যাল ওটা দেখাবো না, সামনের ক্লাসে দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? কিভাবে ডেটাগুলো ইনসার্ট করতে হয় দিয়েছিলাম, আজকে যেহেতু ক্লাসে অনেক টাইম চলে গেছে, আমার সামনের ক্লাসে ডেটা কিভাবে টেবিল মানে একটা ফর্ম থেকে ডেটা কিভাবে ডেটাবেস দিতে হয়, হ্যাঁ, দেখাবো। তবে আজকে তোমাদের ডেটা ডিজাইন একটু দেখাই, দেখি ক্লাস শেষ করে দেবো আজকে, ঠিক আছে? দেখো আমরা এখানে গেলাম, এখানে গিয়ে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, এখানে গেলাম, তারপর ডেটাবেস চলে আসলাম। আচ্ছা, এটা হচ্ছে ডেটাবেস। তুমি যখন একটা সফটওয়্যার তৈরি করবে তো তোমাকে ডেটাবেস ডিজাইন জানতে হবে, বুঝতে পারলা কি? তো তোমরা একবার শিখে গেলে ডেটাবেস ডিজাইন, হ্যাঁ, স্ক্রিন শেয়ার করবো, স্ক্রিন শেয়ার করবো। ডেটাবেস ডিজাইন একবার শিখে গেলে কি হবে, অটোমেটিকলি তখন দেখবা যে খুব সহজে তুমি মানে ডেটাবেস ডিজাইন করতে পারছো কোনো যে কোনো সফটওয়্যারের জন্য, ঠিক আছে? একটু দেখিয়ে দেবো, তোমাদের জাস্ট 5 মিনিট লাগবে, জাস্ট 5 মিনিটের সাথে থাকো, 5 মিনিট ক্লাস নিয়ে তোমাদের শেষ করে দেবো, হ্যাঁ? যেহেতু ক্লাস শুরু করেছি 8-10-এর দিকে, 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি। তো জাস্ট 5 মিনিট ক্লাস নিয়ে শেষ করে দেবো ইনশাল্লাহ। এখন আছে 7:15 দিকে শেষ করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? দেখো আমি যে তথ্যগুলো ডেটাবেসে দিব, ডেটাবেস তথ্যগুলো যে দিব, ঠিক আছে? এই যে ডেটাবেস টেবিল তৈরি করতে হবে, তথ্যগুলো নির্দিষ্ট অনুক্রমে সাজানো আছে, ডেটাবেস টেবিল তৈরি ডেটাকে ডিজাইন করতে হবে, এবং ডিজাইন করা তথ্যগুলো ডেটাবেস শুধু সজ্জিত থাকবে, হ্যাঁ?
তো আমার ডেটাবেস ডিজাইন করার প্রথম ডেটাবেসের নাম থাকবে এবং ডেটাবেসের নামের আন্ডারে কি থাকবে, একাধিক টেবিল থাকতে পারে। একটা ডেটাবেসে একাধিক টেবিল থাকতে পারে। মনে করো যে কোনো একটা ব্যক্তির অনলাইন ই কমার্স ওয়েবসাইট আছে, ঠিক আছে, বা মনে করো ফেসবুক অ্যাকাউন্ট আছে, তোমার ফেসবুক অ্যাকাউন্ট তথ্যগুলো কিন্তু ডেটাবেসে আছে। তোমার ফেসবুকের একটা ডেটাবেসের আন্ডারে দু ধরনের কি আছে, দু ধরনের টেবিল আছে। মনে করো একটা টেবিলে ধরো ফেসবুক একটা ডেটাবেস আছে, সেই ডেটাবেসে কি আছে, মনে করো যে একজন ব্যক্তি তোমার, ঠিক আছে, মনে করো রাজু, রাজু ফেসবুকের অ্যাকাউন্ট আছে রাজুর, রাজু ফেসবুকের অ্যাকাউন্টে দু ধরনের তথ্য ডেটাবেসে সংরক্ষণ করবে। একটা রাজুর লগ ইন ইনফরমেশন, হয়তো ওই টেবিলের নাম কি ইউজার ইনফো বা ইউজার ইনফরমেশন টেবিল, ঠিক আছে, বা ইউজার টেবিল, ইউজার টেবিল। তো ডেটাবেসের আন্ডারে একটা নাম থাকলো মনে করো ফেসবুক ডেটাবেস, ফেসবুক ডেটাবেসে দু ধরনের টেবিল থাকবে। একটা ইউজার টেবিল, সেখানে ইউজারের কি থাকবে, ব্যক্তিগত তথ্য থাকবে, তাদের ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার, পাসওয়ার্ড, ঠিক আছে, এই তথ্যগুলো থাকবে। আরেকটা টেবিলে কি থাকবে, মনে করো পোস্ট সম্পর্কে থাকবে, যে ইউজার পোস্ট বা ইউজার স্ট্যাটাস। তো যত পোস্ট সারা জীবন দিবে ফেসবুকে, সবগুলো পোস্ট কি থাকবে, ওই টেবিলে থাকবে, তার শো করবে, ছবি হোক, অডিও হোক, ভিডিও হোক, লেখা হোক, ঠিক আছে। তো ইউজার্স পোস্ট ওই টেবিলে থাকবে, ওই ডাটাবেসে, ঠিক আছে। আর প্রথম যে একটা টেবিল আছে ইউজার টেবিলস, সেখানে থাকবে কি, ইউজারের নিজের নাম, ইউজারের পাসওয়ার্ড, ইউজার দেখাচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, প্রথম লগ মানে অ্যাকাউন্ট খোলার সময় যে তুই দিয়েছিলাম, অ্যাকাউন্ট খোলার সময়, যেটা দ্বারা সে প্রকৃত ইউজার কিনা যাচাই করে দেখতে হয়। দু ধরনের টেবিল থাকবে, বুঝলা কি। তো এই কাজটা করার জন্য কি করেছে, প্রথমে ফেসবুক কর্তৃপক্ষ ডেটাবেস তৈরি করে নিয়েছি, ডিজাইন করে নিয়েছি। তা আমরা যদি একটা ডেটাবেস তৈরি করতে চাই, এখানে ডেটাবেসে ক্লিক করতে হবে। ডেটাবেসে ক্লিক করলে এখানে ডেটাবেসে একটা নাম দিলাম, ঠিক আছে, আমি ধরলাম এখানে ইউজার্স টেবিল, ইউজার্স টেবিল নাম দিলাম, সরি, ডেটাবেসের প্রথম নাম দিয়ে দিই। মনে করো ডেটাবেসের নাম দিলাম এখানে, মনে করো ফেসবুক নাম দিলাম, ফেসবুক ডিবি, ঠিক আছে, এখানে ফেসবুক ডিবি নাম দিলাম। এরপর এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে, ক্রিয়েটে ক্লিক করে দিলাম। আমাদের ডেটাবেস তৈরি থাকে, এখানে চলে আসছে, ডেটাবেসের নাম কি চলে আসছে, এখানে ফেসবুক ডিবি চলে আসছে, দেখো ফেসবুক ডিবি চলে আসছে। এখন আমি এখানে নেম দেবো, তো ক্রিয়েট দেখো আছে ক্রিয়েট টেবিল, এখানে নাম দিতে হবে এখানে, এখানে নাম দিয়ে দেবো হচ্ছে ইউজার্স, ইউজার্স টেবিল নাম দিলাম, ইউজার্স টেবিল এটা। এবং তুমি কয়টা কলাম নিবা, মনে করো ইউজার্স টেবিল কি থাকবে, ইউজারের একটা আইডি থাকবে, ইউজারের নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে, চারটা থাকবে। এখানে চারটা পাঁচটা থাকলে মনে করো এখানে চারটা পাঁচটা তুমি কম্পার করতে হবে এখানে, তো আমি চারটা দিলাম এখানে, ঠিক আছে। দেওয়ার পর এখানে কি করতে হবে, এই যে এখানে গো আছে, গোতে ক্লিক করে দিবা, গোতে ক্লিক করে দিলাম। এখন চলে আসছে এখানে। এখন এখানে দিতে হবে কি আইডি, আইডি দিলা, তারপরে হচ্ছে ইউজারের নেম থাকবে, তারপরে ইউজারে কি থাকবে, ইমেইল থাকবে, এখানে থাকবে পাসওয়ার্ড, পাসওয়ার্ড থাকবে, ঠিক আছে, থাকবে। এই তথ্যগুলো দিতে হবে এখানে। এখানে দিতে হবে কি, যে আইডিটা কি ধরনের হয়, তোমাদের এখনই শিখালাম, কিন্তু তোমাদের কেন দরকার হবে, তোমাদের এখনই শিখিয়ে দিলাম। কি শিখালাম, যে ডেটা টাইপ, এখন তো জানতে হবে কোন ধরনের ডেটা কোথায় উপস্থাপন করতে হয়, ঠিক আছে। তো আমরা এখানে দেখো দেখাচ্ছি কি, এই যে আইডি হচ্ছে যে কি ধরনের ডেটা হয়, আইডি ইন্টিজার ধরনের, তাহলে কি ইন্টিজার থাকবে, যে ইন্টিজার। নেম কি ধরনের হয়, ক্যারেক্টার ধরনের, এই যে ভার্সার দিতে, ভার্সার মানে হচ্ছে ক্যারেক্টার ধরনের ডেটা টাইপ, স্ট্রিং ধরনের, স্ট্রিং এর ক্ষেত্রে ভার্সার দিতে হয়। ইমেলটা কি হবে, এটা ভার্সার হবে, ঠিক আছে। পাসওয়ার্ডটা কি হবে, এখানে সংখ্যা থাকে, আবার দেখাচ্ছে সাধারণ বর্ণও থাকে, তাহলে এটা ভার্সার হবে। ভার্সার মানে সংখ্যাতে দুটো বোঝায়। এখন আইডি সংখ্যা কত হবে, এটা ধরো 10-11 হবে, মানে লেন্থ কত হবে, আর নেম কত ওয়ার্ডের হতে পারে, ধরো 100, সর্বোচ্চ কত ইয়ে লিখতে পারবে, ওই যে লেন্থ যেটা, ঠিক আছে, মানে সর্বোচ্চ কত বর্ণ পর্যন্ত নাম লিখতে পারবে। অনেকের নাম ছোট্ট নাম, আর কারোর নাম অনেক বড়, তুমি এখানে উল্লেখ করে দিতে পারো যে তুমি এত লেন্থের মধ্যে রাখবা নামটা কেউ লিখলে। ইমেলটা কত হবে, ধরো 50-60, এখানে 50-60 দিয়ে দিলাম। আর পাসওয়ার্ড হবে কত, মনে করেন পাসওয়ার্ড হচ্ছে যে 8 ক্যারেক্টার বেশি লিখতে পারবে না, এখানে 8 দিয়ে দিলাম।
ঠিক আছে, এই হলো বিষয়। আইডির ক্ষেত্রে আমি অটোমেটিক্যালি হবে, এটা মানে অটো ইনক্রিমেন্ট হবে। তো এখানে গিয়ে আমি কি করলাম, এই যে এখানে এআই ক্লিক করলাম। এআই মানে হচ্ছে অটো ইনক্রিমেন্ট, মানে অটোমেটিক্যালি 1 2 3 4 5 চলে আসবে। ঠিক আছে, আর এটা হবে প্রাইমারি কি। এই বিষয়গুলো পরে বুঝতে পারবো, এখন তোমাদের খালি জাস্ট এখানে 1 নম্বর আমি লিখবো না, মানে এই নাম বসাবো, ইমেল বসাবো, পাসওয়ার্ড আর আইডিটা বসাবো, এটা অটোমেটিক্যালি হবে, এই জন্য অটো ইনক্রিমেন্ট দিলাম। এবার এখানে তুমি এসো, সেভে ক্লিক করে দাও। ঠিক আছে, এই যে টেবিল হয়ে গেল, এই দেখো চলে আসছে এখানে আইডি, যে নেম আইডি, আইডি নেম ইমেল পাসওয়ার্ড। ঠিক আছে, এখন তুমি এখানে যে আমি তথ্যগুলো এখানে তৈরি করলাম, ঠিক আছে, এখানে টেবিল আকারে তথ্যগুলো যখন আমি ফর্ম থেকে সাবমিট করব, তখন অটোমেটিক কোথায় আসবে, এখানে জমা হয়ে যাবে তথ্যগুলো। কিভাবে থাকবে, তো এমনি ইনচার্ট করে দেখায়, এখানে ম্যানুয়ালি দেখায় ইনচার্ট করে। যখন আমরা ফর্ম থেকে, যখন ফেসবুক ফর্ম আছে, তারপর জিমেইলে ফর্ম আছে, ডাটা এন্ট্রি করলে কি হয়, ডেটাবেসে জমা হয়ে যায়। আমি একটা ম্যানুয়ালি ইনপুট করে তোমার দেখিয়ে দিই, তে ক্লাস শেষ করে দেবো। 14 বেজে গেছে, এখানে গেলাম। ধরো এখানে আইডি বসাতে হবে না, কারণ আইডি অটোমেটিক্যালি আসবে। নেম, ঠিক আছে, এখানে গিয়ে নেম দিয়ে দিলাম। নেম ধরো আমি দিলাম এখানে সোহেল রানা। ঠিক আছে, ইমেইল sohel@gmail.com। পাসওয়ার্ড এখানে গিয়ে দিলাম, মনে করো 1 2 3 4 5 6 7 8 9 0। ঠিক আছে, এবার গো ক্লিক করে দিলাম। আচ্ছা, কি দেখাচ্ছে এখানে, তাহলে দেখো এইভাবে ডাটাগুলো শো করবে। দেখো আইডি ওয়ান আসছে, নেম সোহেল রানা, ইমেল এইটা এবং পাসওয়ার্ড এইটা। ঠিক আছে, এই দেখো অটোমেটিক্যালি এইভাবে শো করবে। যতগুলো ডাটা আসবে এখানে, এই যে আইডি ওয়ান অটোমেটিক্যালি, আইডি কিন্তু দিই নাই, সোহেল রানা, এই যে ইমেল পাসওয়ার্ড, এইভাবে তোমার ততগুলো ডাটা ফর্ম থেকে ইনপুট করা হবে, এখানে ডাটাবেসে শো করবে। আমরা এখানে লিখলাম না আইডি নেম ইমেল পাসওয়ার্ড, এখান থেকে তুমি সুন্দর করে টেবিলে শো করতে পারো, যত সুন্দর ডিজাইন করে ইচ্ছে করে শো করতে পারবা, ডাটাবেসে তথ্যগুলো জমা থাকবে। ঠিক আছে, তো সিম্পলি ডাটাবেস ডিজাইন দেখালাম। তোমাদের সামনে ক্লাস ইনশাআল্লাহ দেখাবো যে তুমি এখানে ডাটাবেসে ইনপুট করবা না, এখানে গিয়ে ইনসার্ট করবা না ডাটা। ঠিক আছে, তুমি সেই ফাইলে ইনসার্ট করবা ফর্মে। হ্যাঁ, অর্থাৎ আমরা এই পিএইচপি ফর্মে এখানে ডাটা ইনসার্ট করব, এখানে সাবমিট করব ডাটাগুলো। পিএইচপি একটা ফর্ম থাকবে, নেম ইমেল পাসওয়ার্ড সব তথ্য দেওয়ার পর এখানে সাবমিট করলে এই তথ্য এই ফর্ম থেকে যে ডাটাবেসে সেভ হবে। ঠিক এইভাবে সেভ হবে, এইভাবে সেভ হবে। ঠিক আছে, যতটা দেব ততটা সেভ হবে অটোমেটিক্যালি। এবার আমরা ডাটাবেসে সেভ করার পর পরবর্তী ক্লাসগুলো দেখাবো এখান থেকে ডাটাগুলো টেবিলে যে কিভাবে শো করতে হয় সব ডাটাগুলো। ঠিক আছে, ছবি হতে পারে, অডিও ভিডিও হতে পারে, লেখা হতে পারে। ঠিক আছে, এলে বিষয়। তো আজকে তোমাদের ক্লাস এখানে শেষ করে দিই।